আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। গাজামুখী সুমুদ ফ্লোটিলার সবশেষ জাহাজে জব্দ করেছে ইসরায়েল। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের নিন্দা প্রতিবাদ। জাতীয় নির্বাচন সামনে রেখে প্রতিটি আসনে একক প্রার্থী চূড়ান্ত করছে বিএনপি। তফসিল ঘোষণার পরই দেয়া হবে গ্রিন সিগন্যাল। এক কক্ষের অফিস দিয়ে চলছে জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ইচ্ছুক প্রতিষ্ঠান। কার্যালয় ভাগাভাগি ছাড়াও পাশের ভবন থেকে কার্যক্রম চালানোর নজির। ভাষা সংগ্রামী রবীন্দ্র বিশেষজ্ঞ আহমেদ রফিকের প্রতি সব স্তরে শ্রদ্ধা নিবেদন আগামীকাল সকাল 11টায় মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। এবং প্রথম টি-20তে আফগানিস্তানকে হারালো বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচ জিতলেই নিশ্চিত টানা চতুর্থ দ্বিপাক্ষিক সিরিজ জয়। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে মেক্সিকোতে চিত্রশিল্পী ফ্রিদা কাহলোর পারিবারিক জীবন নিয়ে নতুন জাদুঘর উদ্বোধনের খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। বাংলাদেশে প্রথম EHA/HSB হেমাটোলজি টিউটোরিয়ালে গাজা অভিমুখে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সবশেষ জাহাজটিও জব্দ করেছে ইসরায়েলি বাহিনী। বহরে থাকা শত শত মানবাধিকার কর্মীকে আটক করা হয়েছে। আটক অধিকার কর্মীদের ইউরোপে ফেরত পাঠানোর কথা জানিয়েছে ইসরায়েল। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সহ বিশ্বের অধিকাংশ দেশ। এদিকে গাজা অভিমুখে যাত্রা করেছে আরও 11টি জাহাজ। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের এই বহরে শতাধিক মানবাধিকার কর্মী রয়েছেন। ইসরায়েলি হামলায় আরও 20 ফিলিস্তিনি নিহত হয়েছে। ইফতেখার ইফতি জানাচ্ছেন। খাদ্য ও প্রয়োজনীয় ওষুধ নিয়ে গাজা উপকূলে পৌঁছানোর আগেই ইসরায়েলি বাহিনী জব্দ করে মানবাধিকার কর্মীদের গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অধিকাংশ নৌযান। বাধা উপেক্ষা করে দ্য ম্যারিনেট নামে একটি নৌযান এগিয়ে যায় গাজার দিকে। পরে সেটিও জব্দ করে ইসরায়েল। পোল্যান্ডের পতাকাবাহী এই নৌযানে 6 আরোহী ছিলেন। তাদের মধ্যে একজন তুরস্কের অধিকার কর্মী সিনান আকিলতু। ইনস্টাগ্রাম পোস্টে ফ্লোটিলার সংগঠকরা লিখেছেন, গাজা একা নয়, ফিলিস্তিনকে কেউ ভুলে যায়নি। ইসরায়েলের এমন পদক্ষেপকে সন্ত্রাসী কর্মকাণ্ড উল্লেখ করে নিন্দা জানিয়েছে অনেক দেশ। এ ঘটনার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশের বিক্ষোভকারীরা রাস্তায় নেমেছেন। গাজা থেকে 129 কিলোমিটার দূরে ভূমধ্য সাগরে থাকা অবস্থায় ফ্লোটিলায় প্রথমবারের মতো সরাসরি বাধা দেয় ইসরায়েলি বাহিনী। গাজায় ত্রাণ নিয়ে যাওয়া এই নৌবহরে ছিল 44টি বেসামরিক নৌযান। অংশ নেন 5 শতাধিক মানবাধিকার ও ত্রাণ কর্মী। তাদের মধ্যে বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলম, গ্রেটা থুনবার্গ সহ যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম, ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, অধিকার কর্মী, চিকিৎসক ও সাংবাদিকরাও রয়েছেন। ইফতেখার ইফতি, চ্যানেল আই। যতদিন ফিলিস্তিন স্বাধীন না হবে ততদিন মুসলমানদের লড়াই অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। গাজার উদ্দেশ্যে যাওয়া মানবিক সহায়তাকারী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার হামলা ও মানবাধিকার কর্মীদের আটকের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে তিনি এসব কথা বলেন। ওআইসির কঠোর সমালোচনা করে জামায়াত নেতারা বলেন, ওআইসি পুরোপুরি ব্যর্থ হয়েছে, বিশ্বের মুসলিম নেতাদের বিকল্প ভাবতে হবে। এরপর বাইতুল মোকাররম থেকে শুরু করে পল্টন হয়ে বিজয়নগর গিয়ে শেষ হয় বিক্ষোভ মিছিল।
জাতিসংঘ সহ এই সকল দেশবাসীকে আহ্বান জানাতে চাই, অবিলম্বে ইসরায়েলের হাতকে গুটিয়ে নিতে বাধ্য করুন। অবিলম্বে ফিলিস্তিন এবং গাজায় যে দখল করা হয়েছে এই দখল মুক্ত করতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় নির্বাচন সামনে রেখে প্রার্থী বাছাইয়ের কাজ চলছে। প্রতিটি আসনে একক প্রার্থী চূড়ান্ত করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, তফসিল ঘোষণার পরই প্রার্থীদের গ্রিন সিগন্যাল দেয়া হবে। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, দেশে আওয়ামী লীগের রাজনীতি জনগণ চায় না। মইনুল হাসান জানাচ্ছেন। সমসাময়িক বিষয় নিয়ে গুলশানের বাসায় কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিএনপির এই নেতা কথা বলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারের বিষয়ে। মাননীয় প্রধান উপদেষ্টার প্রশ্নে সেই ব্যাখ্যাটা থাকলে ভালো হতো যে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে। নির্বাচন কমিশন তার রেজিস্ট্রেশন বাতিল করেছে বা সাসপেন্ডেড করেছে এবং সরকার সন্ত্রাস বিরোধী আইনের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে। আওয়ামী লীগকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা বিতাড়িত হয়েছে। তারা বাংলাদেশের রাজনীতি করতে পারবে কি পারবে না সেটা জনগণ জবাব দিয়েছে এবং সামনের দিনেও আইনানুগভাবে আদালতের মাধ্যমে সেটা সাব্যস্ত হওয়া উচিত। তিনি বলেন, প্রার্থী বাছাইয়ের কাজ চলছে। দল যাকে ধানের শীষ প্রতীক দিবে তার সাথেই সবাইকে কাজ করতে হবে। আমরা খুব শিগগিরই আসনভিত্তিক একক প্রার্থীকে আমরা মাঠে কাজ করার জন্য আমরা গ্রিন সিগন্যাল দেব। তবে সেটা অফিসিয়াল হবে যখন আমরা তফসিল ঘোষণার পরে আইনানুগভাবে যেটা পার্লামেন্টারি বোর্ডের মাধ্যমে আমরা নমিনেশন দেব সেটা তখন ফাইনাল হবে। যাকেই ধানের শীষের প্রতীক দেওয়া হবে তার পক্ষে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে। এখন একাধিক প্রার্থী তারা তো নিজেদের প্রার্থিতা হিসাবে গণসংযোগ করবে, কিন্তু এই বক্তব্য দিতে হবে যে দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে সবাই কাজ করবে। জোটবদ্ধ দলগুলো ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে কিনা তা নিয়ে এখনো আলোচনা চলছে বলে জানান সালাউদ্দিন আহমেদ। মনিরুল হাসান, চ্যানেল আই, ঢাকা। আগামী জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করতে চায় এমন একটি প্রতিষ্ঠানের অফিস এক কক্ষের। একটির কার্যালয় ভাগাভাগি করা অন্য দুটি প্রতিষ্ঠানের সঙ্গে। আরেকটির অফিসের ঠিকানা নির্মাণাধীন ভবনে, কাজ চলে পাশের আরেকটি ভবন থেকে। চ্যানেল আইয়ের সরেজমিন অনুসন্ধানে উঠে এসেছে এমন চিত্র। শাকের আদনান জানাচ্ছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করেছিল 563টি প্রতিষ্ঠান। তাদের মধ্যে প্রাথমিকভাবে 73টিকে বাছাই করেছে ইসি। আরও পরীক্ষা নিরীক্ষার পর চূড়ান্ত হবে তালিকা। প্রাথমিক তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর অবস্থান দেখতে 6টি কার্যালয়ের ঠিকানা যায় চ্যানেল আই টিম। ইসির তালিকায় থাকা বাসাবো জনকল্যাণ সংস্থার ঠিকানা উল্লেখ করা হয়েছে মিরপুরের দক্ষিণ পীরেরবাগের 21 টাওয়ার। এ নামে একটি নির্মাণাধীন ভবন আছে, কিন্তু ওই সংস্থার কোনো কার্যালয় নেই। মিরপুরের দক্ষিণ পীরেরবাগের ভাঙা ব্রিজ এলাকায় বাসাবো জনকল্যাণ সংস্থার যে ঠিকানাটি দেওয়া হয়েছে, তো সেই ঠিকানা আমরা এসে দেখলাম যে এটি একটি নির্মাণাধীন ভবনের এখানে এই ঠিকানা দেওয়া হয়েছে। তবে এটি এখনও কাজ সমাপ্ত না হওয়ায় পাশের একটি ভাড়া ভবনে এটির যিনি আবেদন করেছেন তিনি সেখান থেকে কার্যক্রম চালাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমার কম্পিউটার সব আছে, যে তোমার ভাড়া বাড়ি, আমি ওখানে চলে যাব, দেখে আমার এখনো যে অবস্থায় আছে। আরেকটি সংস্থা বিয়ান মনি সোসাইটি, মোহাম্মদপুরের বাবর রোডে তাদের অফিস, কিন্তু ঠিকানায় গরমিল। ইসির তালিকায় বিয়ান মনি সোসাইটি নামে মোহাম্মদপুরের বাবর রোডের যে ঠিকানা দেওয়া হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে 16/16 বাবর রোড মোহাম্মদপুর। তবে আমরা এখানে এসে দেখেছি যে এই যে ঠিকানাটি দেওয়া হয়েছে সেই ঠিকানায় একটি গরমিল আছে। সেখানে আসলে ব্লক বি হবে সেটি কিন্তু পত্রিকার যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে উল্লেখ করা নেই। অফিসের সিদ্ধান্ত অনুযায়ী আমরা কার্যক্রম ইনশাআল্লাহ শুরু করব। ডাক্তারবাড়ি সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অফিস ফার্মগেটের ইন্দিরা রোডে 3 তলায়। তাদের অফিসে একপাশে একটি লিগ্যাল কাউন্সিল, অন্যদিকে ভাষা শিক্ষা কার্যক্রম। তাদের যে কক্ষগুলো রয়েছে তার একপাশে ভাষা শিক্ষার একটি ব্যবস্থা রয়েছে এবং পাশে যেটি দেখতে পাচ্ছে যে এখানে বিভিন্ন সেবামূলক কার্যক্রম বা লিগ্যাল কাউন্সিল এখানে দেয়া হয় মানুষকে। সেটআপ রয়েছে, কিন্তু আমরা এখনো যেহেতু ইলেকশন কমিশনের আগেই কিছু বাধ্যবাধকতা রয়েছে, আমরা তাদের কাছ থেকে কোনো রকম ক্লিয়ারেন্স না পাইলে ওই ব্যাপারে আমরা এখন কোনো উদ্যোগ গ্রহণ করতে পারি না। মিরপুরের কাফরুলে
পাথওয়ে নামে একটি পর্যবেক্ষক সংস্থা নিবন্ধনের জন্য আবেদন করেছে। 3 রুমের ভাড়া বাসায় চলছে কার্যক্রম। সদস্য সংখ্যা 25 জন। সম্প্রতি নির্বাচন পর্যবেক্ষক হিসেবে পাথওয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছে এবং এই বিষয় নিয়ে আমরা জানতে যে পাথওয়ের যে অফিসটি ঢাকার অফিস মিরপুরে, সেখানে আমরা এসেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এটি একটি ভাড়া বাসায় কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং 3 রুমের একটি এখানে তাদের অফিস এবং ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে তাদের 5টি এরকম অফিস রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তাদের বিভিন্ন কার্যক্রম চলছে নির্বাচন সংশ্লিষ্ট। নির্বাচন কমিশনের কাছে আমাদের কয়েকটা দাবি আছে। তার ভিতরে প্রথম হচ্ছে যে যারা আমাদের ওখানে প্রতিনিধিত্ব করবে তাদেরকে একটা বডি ক্যামেরা দেওয়ার জন্য। মিরপুরের রূপনগরের ঠিকানায় আছে অ্যাক্টিভ এইড ওয়েলফেয়ার অর্গানাইজেশন। 1 রুমের ভাড়া বাসায় তাদের কার্যক্রম চলছে। সদস্য সংখ্যা 36 জন। আমরা এখন মিরপুরের আরেকটি এলাকায় এসেছি, সেখানে আরেকটি নির্বাচন পর্যবেক্ষক সংস্থা হিসেবে যারা আবেদন করেছেন, এটির নাম হচ্ছে অ্যাক্টিভ এইড ওয়েলফেয়ার অর্গানাইজেশন এবং এখানকার যে অফিসটা আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার, এখানে 2টি রুম। এখানে 2টি রুমকে আসলে একটি পার্টিশন ছিল, সেই পার্টিশনটি ভেঙে দিয়ে একটি রুম করা হয়েছে। সরকার যদি আমাদের একটু সাহায্য সহযোগিতা করে তাহলে আমরা ভলান্টিয়ার পর্যবেক্ষক আমরা আরও বেশি ইনভলভ করতে পারবো এই নির্বাচনে। এবার একটু ঢাকার বাইরে, সাভারের বিরুলিয়ায় কালিয়াকোর গ্রামে রিজডা নামে একটি পর্যবেক্ষক সংস্থার অফিস। এর সদস্য সংখ্যা 1000-এর ওপরে বলে দাবি তাদের। আমরা এবার এসেছি সাভারের বিরুলিয়ার কালিয়াকোর গ্রামে। এখানে রিজডা বাংলাদেশ নামে একটি সংস্থা বা এনজিও, তারা নির্বাচন কমিশনে পর্যবেক্ষক হিসেবে তারা দায়িত্ব পালনের জন্য আবেদন করেছেন। এবারকার ভোটের গুরুত্বটা আরও অনেক বেশি। তা ভোটটাও যেন নষ্ট না হয় সেদিক দিয়েও আমার দিকটা মাথায় রাখতে হবে। মাথায় রেখে আমরা সেইভাবে সেট করব আমাদের ম্যান পাওয়ারগুলোকে। নির্বাচন কমিশনের গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে কারো দাবি, আপত্তি বা অভিযোগ থাকলে 20 অক্টোবরের মধ্যে ইসিতে লিখিতভাবে জানাতে হবে। এরপর শুনানি শেষে চূড়ান্ত করা হবে পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন। শাকির আদ্দান, চ্যানেল আই, ঢাকা। ভাষা সংগ্রামী, প্রাবন্ধিক ও রবীন্দ্র বিশেষজ্ঞ আহমেদ রফিকের প্রতি সব স্তরে শ্রদ্ধা নিবেদনের জন্য শনিবার সকাল 11টায় তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। তিনি তাঁর মরদেহ ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের মেডিকেল কলেজকে দান করে গেছেন। বৃহস্পতিবার রাতে রাজধানীর বারডেম হাসপাতালে আহমেদ রফিক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল 96 বছর। 1929 সালের 12 সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেওয়া আহমেদ রফিক শতাধিক গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন। পেয়েছেন 21 পদক, বাংলা একাডেমি পুরস্কার সহ বহু সম্মাননা। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, শোক জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, শোকাহত চ্যানেল আই পরিবার। আহমেদ রফিকের সাথে নিবিড় সম্পর্ক ছিল চ্যানেল আইয়ের। ইস্পাহানি বাংলাবিদ সহ চ্যানেল আইয়ের বিভিন্ন অনুষ্ঠান, আয়োজন আর উদ্যোগে যুক্ত ছিলেন গুণী এই মানুষটি। রবীন্দ্র মেলায় তাকে আজীবন সম্মাননা প্রদান করে চ্যানেল আই। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছে বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। সন্ত্রাসবাদের সমর্থন বন্ধ না করলে পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি ভারতীয় সেনাপ্রধানের, নিজ দেশের সেনাদের প্রস্তুত থাকার নির্দেশ। বিরতির পর আমন্ত্রণ আরও একবার। নির্বাচনী তফসিল ঘোষণার আগে নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে লাগাতার কর্মসূচি ঘোষণা করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে সংবাদ সম্মেলনে সংগঠনের প্রধান সমন্বয়কারী বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু জানান, জানুয়ারিতে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হলে তা ঝুলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এজন্য নভেম্বরে কাজ শুরু করা প্রয়োজন। দাবি আদায়ে আগামী 5 অক্টোবর রংপুর বিভাগের 5 জেলায় পদযাত্রা, স্মারকলিপি প্রদান এবং 9 অক্টোবর উপজেলায় গণমিছিল সহ গণসমাবেশ এবং 16 অক্টোবর 10টি উপজেলায় নদীর তীরবর্তী 11টি স্থানে একযোগে মশাল প্রজ্বলনের ঘোষণা দেয় তিস্তা নদী রক্ষা আন্দোলন। বাংলাদেশে রক্তের ক্যান্সার এবং অন্যান্য হেমাটোলজিক্যাল রোগের হার উদ্বেগজনক হারে বাড়ছে উল্লেখ করে বিশেষজ্ঞরা বলেছেন, সঠিক সময়ে রোগ শনাক্ত করে আধুনিক চিকিৎসা দিলে রোগীদের বেঁচে থাকার হার বাড়বে। বাংলাদেশের প্রথম EHA
HSB হেমাটোলজি টিউটোরিয়ালে তারা বলেন, উন্নত দেশে যে ধরনের চিকিৎসা সুবিধা ও থেরাপি পাওয়া যায় বাংলাদেশেও সেসব নিশ্চিত করা প্রয়োজন। ইউরোপিয়ান হেমাটোলজি অ্যাসোসিয়েশন EHA এবং হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ HSB শুক্রবার রাজধানীতে যৌথভাবে এই আয়োজন করে। দুদিনের বৈজ্ঞানিক সম্মেলনের সহযোগিতা করে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এতে আন্তর্জাতিক এবং স্থানীয় হেমাটোলজিস্ট ও প্রশিক্ষণার্থীরা অংশ নেন। উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতা করেন হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডাক্তার আমিন লুৎফুল কবির, সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ আদনান হাসান মাসুদ এবং ইউরোপিয়ান হেমাটোলজি অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। সম্মেলনে মাইলয়েড ও লিম্ফয়েড ম্যালিগন্যান্সি সহ হেমাটোলজিক্যাল নানা রোগ এবং চিকিৎসায় সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা হয়। দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার, কালচার অ্যান্ড এন্টারটেইনমেন্ট রিপোর্টার মঞ্জুর কাদের জিয়ার বাবা এবং চ্যানেল আই সেরা কণ্ঠ বিজয়ী জাতীয় পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী শমনুর মনির কোনালের শ্বশুর নুরুল আফসার মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর বয়স হয়েছিল 90 বছর। নুরুল আফসারের আরেক ছেলে সাংবাদিক মোর্শেদ নোমান। চট্টগ্রামের সীতাকুণ্ড থানার বড় দারোগার হাটের উত্তর ফেদাইনগর গ্রামের পারিবারিক কবরস্থানে বাদ জুমা তাঁকে দাফন করা হয়। পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ছড়ানোর অভিযোগ তুলে দেশটিকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। রাজস্থানের অনুপগড়ে সেনাঘাঁটিতে সেনাপ্রধান বলেন, রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বন্ধ না করলে পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলা হবে। ভারতীয় গণমাধ্যম NDTVর খবরে বলা হয়েছে, ভারতীয় বাহিনী এবার আর ধৈর্য দেখাবে না বলেও জানিয়েছে সেনাপ্রধান। বলেছেন, যদি ইসলামাবাদ সন্ত্রাসবাদ ছাড়তে অস্বীকৃতি জানায় তবে অপারেশন সিঁদুরের দ্বিতীয় ভার্সন বেশি দূরে নয়। নিটোল টাটা বিশেষ সংবাদ। মেক্সিকো শহরে চিত্রশিল্পী ফ্রিদা কাহলোর পারিবারিক জীবনকে ঘিরে একটি নতুন জাদুঘর উদ্বোধন হয়েছে। খোয়াকান এলাকায় পুরো পারিবারিক বাড়িতে গড়ে উঠেছে রেড হাউস মিউজিয়াম নামের এই জাদুঘর। এতে রয়েছে ফ্রিদার পরিবারের পোশাক, আলোকচিত্র, চিঠি এবং নানা ব্যক্তিগত সামগ্রী। বিশেষ আকর্ষণ হলো ফ্রিদার ব্যবহৃত প্রাচীন নেকলেস ও পোশাক। জাদুঘরের তত্ত্বাবধায়ক আন্দ্রিয়ানা মিরান্দা জানান, এখানে দর্শনার্থীরা খুঁজে পাবেন ফ্রিদার পরিবারের অজানা গল্প এবং স্মৃতিচিহ্ন। এবারে কৃষি সংবাদ। মা ইলিশ রক্ষায় ৩রা অক্টোবর মধ্যরাত থেকে ২৫শে অক্টোবর রাত ১২টা পর্যন্ত পদ্মা মেঘনা নদীতে ইলিশ সহ সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। নিষেধাজ্ঞার তারিখ পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন জেলেরা। সংশ্লিষ্টরা বলছেন, তারিখ পরিবর্তনের সুযোগ নেই। এবারে প্রকৃতি সংবাদ। নদী ভাঙন ও অতিরিক্ত লবণাক্ততায় হুমকিতে নোয়াখালী ও ফেনী নদীর তীরবর্তী উৎপাদন ব্যবস্থা। কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর রেগুলেটর ও সোনাগাজীর কাজিরহাট স্লুইস গেট ভেঙে যাওয়ার পর বিনষ্ট হচ্ছে ফলের বাগান, ফসল এবং সবজি। নিঃস্ব হচ্ছেন হাজারো কৃষক। জীবন জীবিকা রক্ষায় দ্রুত মুছাপুর রেগুলেটর পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ভারত থেকে কৃষি পণ্য ওষুধ কিনবে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ঘোষণা দিয়েছেন। পুতিন বলেছেন, ভারত ও রাশিয়ার মধ্যে বাণিজ্য ঘাটতি কমানো হবে। রাশিয়া অনেক বেশি করে ভারতীয় কৃষি পণ্য ওষুধ কিনবে। পুতিন আরও বলেন, ভারত যাতে রাশিয়া থেকে তেল না কেনে সেজন্য আমেরিকা প্রবল চাপ দিচ্ছে, কিন্তু ভারত একটি সার্বভৌম দেশ। নরেন্দ্র মোদী কখনো এই চাপের কাছে নতি স্বীকার করবেন না। সংবাদে আবারও নিয়ে নিচ্ছি বিরতি। আর বিরতির পর খেলার খবরে থাকছে। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ।
বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের আয়োজনে জাতীয় সংলাপে বক্তারা বলেছেন ২৪-এর আড়ালে ৭১-এর চেতনাকে অস্বীকার করা যাবে না। ২৪ এবং ৭১ একই চেতনার নাম। ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে জুলাই সনদ বাস্তবায়ন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল রাজনৈতিক দলের করণীয় শীর্ষক দিনব্যাপী জাতীয় সংলাপে এসব কথা বলেন বক্তারা। তারা বলেন, দেশকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করতে গিয়েই ৭১-এর মুক্তিযুদ্ধ এবং জুলাই অভ্যুত্থান হয়েছে। আর নতুন বাংলাদেশে সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন অপরিহার্য। সুষ্ঠু ও অবাধ নির্বাচন না হলে দেশ চরম সংকটে পড়বে বলেও উল্লেখ করেন বক্তারা। বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের চেয়ারম্যান ও ক্যান্সার গবেষক ডাক্তার এস.এম. সরোয়ারের সভাপতিত্বে বিভিন্ন দলের নেতারাও বক্তব্য রাখেন। এবারে খেলার খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নির্বাচন নিয়ে গণমাধ্যমের সাথে মতবিনিময় করেছেন ক্যাটাগরি বি থেকে অংশ নিতে যাওয়া প্রার্থীদের একাংশ। সি ক্যাটাগরির এক প্রার্থীও ছিলেন সভায়। তারা নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রয়েছে বলে দাবি করেন। যদিও তারকা ব্যাটসম্যান ও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান সহ ১৬ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় নির্বাচনী উত্তাপ অনেকটাই কমে গেছে। ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ড পরিচালক হয়েছেন ৬ জন। তবে নির্বাচন ফিক্সিংয়ের যে অভিযোগ এনে তামিম ইকবালরা সরে গেছেন, সে দাবির সাথে একমত নন এই প্রার্থীরা। তারা বলেছেন, নির্বাচনী পরিবেশ সুষ্ঠুই রয়েছে। আমি মনে করি ইলেকশনের আবহাওয়াটা তো খুবই ভালো। তবে একটা পক্ষ যেমন তামিম, ফাহিমরা ওরা থাকলে আরও ভালো হতো ইলেকশনটা। আমি মনে করি ক্রিকেটের জন্য সবাইকে নিয়েই ক্রিকেটকে উন্নতি করতে হবে। কারো একার পক্ষে ক্রিকেটের উন্নতি করা সম্ভব না। নির্বাচন ভালো হচ্ছে আমি মনে করি। নির্বাচন করছি, পরিবেশ পরিস্থিতি এখনও অনুকূলে আছে এবং ইনশাল্লাহ ৬ তারিখে নির্বাচনটা হবে। আমি চেয়েছিলাম যে আমরা সবাই মিলেমিশেই সবাইকে ভোটিং রাইটস দিয়েই আমরা এই কাজটা করি। আমার কাছে মনে হয় যে কয়েকজন প্রত্যাহার করেছে হয়তো তাদের পার্সোনাল ডিসিশনের কারণে, কিন্তু আমরাও এখানে আমাদের স্বপ্ন বাস্তবায়ন করতে এসেছি, ক্রিকেটের জন্য কাজ করতে। ফিলিস্তিনিদের উপর নৃশংস সামরিক হামলা চালানো উগ্রপন্থী রাষ্ট্র ইসরায়েলকে বিশ্ব ফুটবল থেকে বহিষ্কারের পক্ষে নয় ফিফা। ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল থেকে বহিষ্কারের জোরালো দাবির মুখে ফিফা সভাপতি জিয়ানি ইনফ্যান্তিনো পরিষ্কার জানিয়েছেন, রাজনৈতিক জটিলতার সমাধান করা ফিফার কাজ নয়। ফুটবলের বিশ্বজনীন সংস্থাকে অবশ্যই বিশ্বব্যাপী শান্তি এবং ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে হবে। জুরিখে ফিফার নির্বাহী পরিষদের বৈঠকে ফিফা সভাপতি তাঁর সংগঠনের অবস্থান তুলে ধরেন। গাজায় লাগাতার সহিংসতা ও গণহত্যার জন্য ইউএফা ইসরায়েলি দলগুলোর বিপক্ষে শক্ত অবস্থান নেওয়ার তাগিদ দিয়েছিল। ইউএফার প্রস্তাবের বিরোধিতা করে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিফার কাউন্সিলের বৈঠকে সভাপতি ইনফ্যান্তিনোর এই বক্তব্য ইসরায়েলের ফুটবলকে শাস্তির শঙ্কা থেকে রেহাই দেবে। ১১ অক্টোবর অসলোয় নরওয়ের বিপক্ষে এবং ১৪ অক্টোবর উদিনেসে ইতালির বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে ইসরায়েল। এরই সাথে সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। গাজামুখী সুমুদ ফ্লোটিলার সবশেষ জাহাজে জব্দ করেছে ইসরায়েল। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের নিন্দা, প্রতিবাদ। জাতীয় নির্বাচন সামনে রেখে প্রতিটি আসনে একক প্রার্থী চূড়ান্ত করছে বিএনপি। তফসিল ঘোষণার পরই দেয়া হবে গ্রিন সিগন্যাল। এক কক্ষের অফিস দিয়ে চলছে জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ইচ্ছুক প্রতিষ্ঠান। কার্যালয় ভাগাভাগি ছাড়াও পাশের ভবন থেকে কার্যক্রম চালানোর নজির। ভাষা সংগ্রামী রবীন্দ্র বিশেষজ্ঞ আহমেদ রফিকের প্রতি সব স্তরে শ্রদ্ধা নিবেদন আগামীকাল সকালে ১১টায় মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। এবং প্রথম টি-20তে আফগানিস্তানকে হারালো বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচ জিতলেই নিশ্চিত টানা চতুর্থ দ্বিপাক্ষিক সিরিজ জয়। প্রিয় দর্শক, চ্যানেলে সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেলে online.com যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।